ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ম্যাপ অফ ম্যাথমেটিক্স। এই ক্লাসে আমরা ত্রিমাত্রিক দেশের সরলরেখার উপরে আলোচনা করব। ত্রিমাত্রিক দেশের সরলরেখার এর আগের ক্লাস নেওয়া হয়েছে। এর আগের ক্লাসে ত্রিমাত্রিক দেশের সরলরেখার সাধারণ আকার, এক কার্তেশিয়ান কোঅর্ডিনেটে, কার্তেশীয় ফর্ম, আর একটা হলো ভেক্টর ফর্মে কীরকম হয় সেগুলো আমরা এর আগের ক্লাসে আলোচনা করেছি। এই ক্লাসে আমরা দুটো সরলরেখা ত্রিমাত্রিক দেশে মানে 3Dতে দুটো সরলরেখার মধ্যবর্তী কোণ নির্ণয় করব। আমরা ডিসিএস এবং ডিআরএস এ মানে দিক অনুপাত আর দিক কোসাইনে আমরা কিন্তু পড়েছিলাম যে দুটো সরলরেখার মধ্যবর্তী কোণের মান কি করে নির্ণয় করতে হয়। এখানে আমি আরেকবার বলে দিচ্ছি যে দুটো সরলরেখার মধ্যবর্তী কোণ কিভাবে নির্ণয় করব। তো প্রথমে বলি যে দুটো সরলরেখা ধরছি, এটা একটা সরলরেখা আর একটা সরলরেখা, এইভাবে আমি কল্পনা করছি। দুটো সরলরেখার মধ্যবর্তী কোণ একটা হয়, এটা থিটা কোণ উৎপন্ন হচ্ছে, ধরছি এটা থিটা কোণ উৎপন্ন হচ্ছে। এইবার এই দুটো সরলরেখার মধ্যবর্তী কোণ থিটা কি করে নির্ণয় করব? এই নির্ণয় করার জন্য প্রথমে সরলরেখাগুলোর ডিসিএস অথবা ডিআরএস দেওয়া থাকবে, ঠিক আছে? যদি ডিসিএস দেওয়া থাকে মানে দিক কোসাইন যদি দেওয়া থাকে, তো ধরছি এই সরলরেখাটার ডিসিএস ধরে নিচ্ছি L1, M1, N1, আর এই সরলরেখাটার ডিসিএস অর্থাৎ দিক কোসাইন ধরে নিচ্ছি L2, M2, N2। এগুলো নিয়ে এর আগের ক্লাসে আলোচনা করা হয়েছে, আমি আরেকবার শুধু রিমাইন্ড করে দিচ্ছি। তাহলে যদি একটা সরলরেখার দিক অনুপাত L1, M1, N1 হয়, আর একটা সরলরেখার দিক কোসাইন L2, M2, N2 হয়, তাহলে এই দুটো সরলরেখার মধ্যবর্তী কোণ থিটা হলে পরে cos থিটা ইকুয়াল টু কি হয়? আমরা পড়েছিলাম cos থিটা ইকুয়াল টু L1, L2 যোগ M1, M2 যোগ N1, N2 হয়, ঠিক আছে? আর যদি এই দুটো সরলরেখার মধ্যবর্তী কোণই নির্ণয় করতে বলে, সেক্ষেত্রে যদি দেওয়া থাকে দুটো সরলরেখার কি ডিআরএস দেওয়া থাকে, মানে এখানে তখন যদি ডিসিএস না দেওয়া থাকে ডিআরএস দেওয়া থাকে, মানে দিক অনুপাত দেওয়া থাকে, মানে তখন দিক অনুপাত কিভাবে লেখে? A1, B1, C1। আর যদি দিক অনুপাতগুলো বলছি A2, B2, C2, কি বললাম? এই সরলরেখার দিক অনুপাত A1, B1, C1 মানে ডিআরএস, আর এই সরলরেখার দিক অনুপাত হলো A2, B2, C2। সেই ক্ষেত্রে এই দুটো সরলরেখার মধ্যবর্তী কোণ থিটা হলে পরে একই রকম ভাবে cos থিটা ইকুয়াল টু কি হবে? এখানে দাগ দিব, cos থিটা ইকুয়াল টু হয়ে যাবে A1, A2 যোগ B1, B2 যোগ C1, C2 বাই রুট ওভার A1 স্কোয়ার যোগ B1 স্কোয়ার যোগ C1 স্কোয়ার ইন্টু A2 স্কোয়ার যোগ B2 স্কোয়ার যোগ C2 স্কোয়ার। এটা হয়ে গেল দুটো সরলরেখার মধ্যবর্তী কোণ। এটা দিক অনুপাত দিয়ে, এটা হলো দিক কোসাইন দিয়ে। তাহলে দিক কোসাইন L1, L2 প্লাস M1, M2 প্লাস N1, N2 এইভাবে হবে, আর দিক অনুপাত দিয়ে হবে A1, A2 প্লাস B1, B2 প্লাস C1, C2 বাই রুট ওভার A1 স্কোয়ার প্লাস B1 স্কোয়ার প্লাস C1 স্কোয়ার ইন্টু রুট ওভার A2 স্কোয়ার প্লাস B2 স্কোয়ার প্লাস C2 স্কোয়ার। এটা হলো দুটো সরলরেখার মধ্যবর্তী কোণ নির্ণয়ের সূত্র। এবার যদি একটু স্পেশাল কেসে আমি আসি, যদি দেখি থিটার মান 90 ডিগ্রি হচ্ছে, মানে সরলরেখা দুটো যদি 90 ডিগ্রি কোণে আনত থাকে, মানে দুটো সরলরেখা এভাবে 90 ডিগ্রি, মানে দুটো সরলরেখার মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি হয়, তাহলে থিটার মানটা কত দাঁড়ালো? তাহলে থিটার মানটা হয়ে গেল 90 ডিগ্রি। তাহলে এই ক্ষেত্রে আমি এই কন্ডিশনগুলো কি পাবো আমি এখন দেখব। তাহলে আমি এখান থেকে বলছি, এইটা থেকে প্রথমে বলছি, যদি থিটা এখানে আমি 90 ডিগ্রি বসাই দিই, অর্থাৎ যদি দেখি দুটো সরলরেখা 90 ডিগ্রি অর্থাৎ লম্বভাবে অবস্থিত, তাহলে cos থিটা কত হয়ে যাবে? cos 90 ডিগ্রি হয়ে যাবে। আর cos 90 ডিগ্রি মানে কি? cos 90 ডিগ্রি মানে তখন এই বাদিকের মানটা হয়ে যাবে cos 90 কত? cos 90 তখন 0। তাহলে 0 ইকুয়াল টু হয়ে যাবে L1, L2 প্লাস M1, M2 প্লাস N1, N2। এটা কি কন্ডিশন তৈরি হলো? এটা তৈরি হলো যদি দেখি দুটো সরলরেখা লম্বভাবে অবস্থিত হয়, তাহলে তাদের ডিসিএস গুলোর এভাবে গুণফল করে যোগফলের মানটা সবসময় 0 হবে। আর যদি দেখি যে এদের ডিআরএস দিয়েও যদি দেখি থিটার মান যদি 90 ডিগ্রি বসাই দিই, তাহলে এখানে cos 90 কত হবে? cos 90 একই রকম ভাবে 0 হবে। তাহলে 0 ইকুয়াল টু কি পাবো? ডান দিকে কি হয়ে যাবে? A1, A2 যোগ B1, B2 যোগ C1, C2 বাই রুট ওভার যেগুলো ছিল ওভাবে রেখে দেবো A1 স্কোয়ার
b1 স্কোয়ার c1 স্কোয়ার গুণ e2 স্কোয়ার b2 স্কোয়ার c2 স্কোয়ার। এটা হয়ে গেল যদি দুটো সরলরেখার মধ্যবর্তী কোণ নির্ণয় করতে বলে আর সেটা যদি ডিআরএস দিয়ে চায়, তাহলে পরে কোণটা যদি 90 ডিগ্রি হয়, অর্থাৎ সরলরেখা দুটো যদি 90 ডিগ্রি বা লম্বভাবে অবস্থিত হয়, সেক্ষেত্রে কিন্তু তাদের কন্ডিশনটা এইভাবে অবস্থান করবে। আমি যদি এটাকে এপারে এনে দিই, জিরোর সঙ্গে গুণ করে দিই, তাহলে আলটিমেট কিন্তু জিরো ইকুয়াল টু হয়ে যাবে a1 a2 যোগ b1 b2 যোগ c1 c2। এটা কিন্তু হয়ে গেল দুটো সরলরেখা লম্বভাবে অবস্থিত হওয়ার শর্ত। তাহলে এটাও লম্বভাবে অবস্থিত হওয়ার শর্ত, এটাও লম্বভাবে অবস্থিত হওয়ার শর্ত, ঠিক আছে। তাহলে এটা হলো ডিসিএস দিয়ে, এটা হলো ডিআরএস দিয়ে। তাহলে আমি একটা কথা বলতে পারি, যদি দুটো সরলরেখা লম্বভাবে অবস্থিত হয়, তাহলে আমি এই দুটো কন্ডিশনকে ব্যবহার করতে পারি। যদি ডিসিএস দিয়ে কন্ডিশন ব্যবহার করতে বলে তাহলে এটা, যদি ডিআরএস দিয়ে কন্ডিশন ব্যবহার করতে বলে তাহলে এটা। আর উল্টোভাবে আরেকটা কথা বলতে পারবো, যদি দেখি বা কোথাও যদি কখনো দেওয়া থাকে যে এরকম এই মানটা সমান, বা ডিসিএস এর গুণফলের যোগফলের মান 0 বা ডিআরএস এর গুণফলের যোগফলের মান 0, যদি এরকম কোথাও দেওয়া থাকে, তাহলে সেক্ষেত্রে বলতে পারবো যে দুটো সরলরেখার ডিসিএস বা ডিআরএস নেওয়া আছে, সেই দুটো সরলরেখা লম্বভাবে অবস্থিত হবে, ঠিক আছে। তাহলে কি বললাম, 90 ডিগ্রি হলে পরে এগুলো কন্ডিশন হবে, হ্যাঁ, আর এগুলো কন্ডিশন হলে পরে উল্টোভাবে বলতে পারবো ওরা 90 ডিগ্রিতে অবস্থান করবে। একই এগুলো হলো কার্টেসিয়ান কোঅর্ডিনেটে। এবার ভেক্টর কোঅর্ডিনেটে কেমন হবে? ভেক্টর কোঅর্ডিনেটে বলতে গেলে কেমন হবে, ভেক্টর কোঅর্ডিনেটে আমরা জানি একটা সরলরেখা ধরছি, এটা আর ইকুয়াল টু একটা সরলরেখা ধরছি হলো এ ভেক্টর যোগ টি ইন্টু বি ভেক্টর। এর আগের ক্লাসে আমি ভেক্টর সরলরেখা কি করে তৈরি করতে হয় সেগুলো আমরা শিখেছিলাম, এখানে আরেকটু বলে দিচ্ছি। তাহলে এ ভেক্টরটা কি? এ ভেক্টরটা হলো যে সরলরেখার সমীকরণ লিখছি ভেক্টর ফর্মে, সেই সরলরেখার উপর অবস্থিত একটা বিন্দু এ ভেক্টর। আর বি ভেক্টরটা কি? বি ভেক্টর হলো, এটা হলো রিকোয়ার্ড সরলরেখা। এই যে সরলরেখার সমীকরণ লিখছি, এই সরলরেখার সমান্তরাল সরলরেখা হলো এই যে বি ভেক্টর। এটা অন্য একটা ভেক্টর দেওয়া থাকবে, এই ভেক্টরের সমান্তরাল সরলরেখা যেটা আমি লিখছি, আর এই সরলরেখার উপর অবস্থিত একটা বিন্দু হলো এ। তাহলে পরে এই সরলরেখার সমীকরণ হয়ে যাবে আর ইকুয়াল টু এ ভেক্টর যোগ টি ইন্টু বি ভেক্টর। এটা হয়ে গেল আমাদের সরলরেখার সমীকরণ। কি বললাম, টিটা যে কোনো প্যারামিটার, বিটা হলো এই সরলরেখার সমান্তরাল যে কোনো একটা সরলরেখার ভেক্টর রূপ, ভেক্টর সরলরেখা, আর এটা হলো এই সরলরেখার উপরে অবস্থিত যে কোনো একটা বিন্দু ভেক্টর, ঠিক আছে। এবার এখানে যদি আর একটা সরলরেখা নিই, দুটো সরলরেখার মধ্যবর্তী কোণ নির্ণয় করবো ভেক্টর ফর্মে কেমন হয়। তাহলে সেক্ষেত্রে যদি দেখছি এটা একটা সরলরেখা, এটাকে আমি ধরে নিচ্ছি a1 b1, আর একটা সরলরেখা লিখছি, হ্যাঁ, মনে করছি এরকম একটা সরলরেখা নিচ্ছি, এটা নিচ্ছি হলো আর ইকুয়াল টু a2 ভেক্টর যোগ টি ইন্টু b2 ভেক্টর। কেন এভাবে লিখলাম? এভাবে লেখার অর্থ, যেহেতু আমাকে এই দুটোর মধ্যবর্তী কোণ নির্ণয় করতে হবে, একটু মুছে লিখছি আমি, যেহেতু এই দুটো কোণ মধ্যবর্তী কোণ নির্ণয় করতে হবে, তাই আমি এই সরলরেখাটাকে এভাবে একটু ক্রস করে এভাবে যাতে ছেদ করে এভাবে লিখলাম, তাতে আমাকে দেখাতে সুবিধা হবে যে এই দুটো সরলরেখার মধ্যবর্তী কোণটা কোনটা। তারপরে এর মধ্যবর্তী কোণ এটা হতে পারে, এটা অথবা এটা যে কোনো একটা, বিপরীত একই সমান হবে। তাহলে আমি ধরছি এই দুটোর মধ্যবর্তী কোণ থিটা। তাহলে এই দুটোর মধ্যবর্তী কোণ থিটা, এর অর্থ কি? এর অর্থ আমি বলতে পারি না যে এই সরলরেখাটা, এই সরলরেখাটা পরে যে সরলরেখাটা আঁকলাম, এই সরলরেখাটা কার সমান্তরাল? এই সরলরেখাটা কিন্তু b2 ভেক্টরের সমান্তরাল। তার মানে b2টা এরকম কোন একটা জায়গায় অবস্থান করছে, b2টা এরকম কোন একটা জায়গায় অবস্থান করছে b2টা, হ্যাঁ। আর যদি সেটা নাই হতো, আর যদি b2টা যদি এভাবে না অবস্থান করতো, তাহলে তো আমি পরের সরলরেখা সমীকরণটা পেতাম না। তার মানে এই যে পরের সরলরেখা সমীকরণটা পেলাম, এটা কিন্তু b2 কে হেল্প নিয়ে, আর এই সরলরেখার উপর অবস্থিত a2 বলে একটা বিন্দু ভেক্টর আছে, তারপরেই আমি এই সরলরেখার সমীকরণটা পেলাম। এই সরলরেখার সমীকরণটা এই সরলরেখার সঙ্গে সমান্তরাল, আর এই যেটা নিয়েছিলাম এই সরলরেখাটা b1 এর সঙ্গে সমান্তরাল। তাহলে আমি যদি দেখতে পাই যে এই কোণটা থিটা হচ্ছে, তাহলে অবশ্যই একই রকম ভাবে এই কোণটাও থিটা হবে। তাহলে ভেক্টর ফর্মে দুটো সরলরেখার মধ্যবর্তী কোণ নির্ণয় করতে গেলে আমি এখানে এই দুটো সরলরেখার মধ্যবর্তী কোণ নির্ণয় করছি। এই দুটো সরলরেখার মধ্যবর্তী কোণ যা হবে, সেটা কিন্তু এই দুটো সরলরেখার মধ্যবর্তী কোণ কিন্তু সমান হবে। মানে কি বললাম, যেহেতু এর সঙ্গে এই সমান্তরাল, আবার এর সঙ্গে এই সমান্তরাল, তাই এদের মধ্যবর্তী কোণ থিটা হলে পরে এদের মধ্যবর্তী কোণও থিটা হবে। তাই আমি বলতে পারি এই দুটো সরলরেখার মধ্যবর্তী কোণ থিটা হলে পরে cos থিটা ইকুয়াল টু, বলতে পারবো কি, cos থিটা ইকুয়াল টু বলতে পারবো এটাকে b1 এটা b2, তাহলে b1 b2 বাই
মড বি1 বা মড বি2। যাই হোক, এটা কোথা থেকে আসলো? আমরা একটা সূত্র পড়েছিলাম, দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট কি হয়? এক বি1 একটা ভেক্টর, বি2 একটা ভেক্টর। দুটো ভেক্টর ডট প্রোডাক্ট হয় মড বি1 মড বি2 কস থিটা। তো এখান থেকেই না, এই লাইনটা থেকেই, এই যে লাইনটা আছে, এই লাইনটা থেকেই কিন্তু এই লাইনটা ঘুরে এসছে। কস থিটা ইকুয়াল টু কি হয়ে যাবে? এই যে বি1 ডট বি2 বাই মড বি1 মড বি2। তাহলে এটা হয়ে গেল, দুটো সরলরেখা যদি ভেক্টর ফর্মে থাকে, সেই দুটো সরলরেখার মধ্যবর্তী কোণ কস থিটা ইকুয়াল টু হয়ে যাবে বি1 ভেক্টর ডট বি2 ভেক্টর বাই মড বি1 মড বি2। এটা হয়ে গেল ভেক্টর ফর্মে দুটো সরলরেখার মধ্যবর্তী কোণের সূত্র নির্ণয় করার সূত্র। ঠিক আছে, এবার যদি দেখি এই কার্তেশিয়ানে যদি দেখি দুটো সরলরেখা সমান্তরাল, আমি কিন্তু এর আগে ক্লাসে বলেছিলাম, আমি আবার বলছি, দুটো সরলরেখা যদি সমান্তরাল হয় সেক্ষেত্রে কি হয়? এই দুটো সরলরেখার একটা ডিসিএস এরকম দেওয়া আছে, একটা ডিআরএস এরকম দেওয়া আছে। এই দুটো সরলরেখা যদি কোনো কারণে দেখি সমান্তরাল হচ্ছে, বা এদের মধ্যবর্তী কোণ যদি 0 ডিগ্রি, মানে এটা এই কোণটা থিটার মানটা তখন 0 ডিগ্রি, অর্থাৎ যদি এই দুটো বাহু এইভাবে থাকে, বা একটা আর একটার উপর সম্পাদিত হয়ে যাচ্ছে, তাহলে সমান্তরাল হচ্ছে। এই কন্ডিশনে এই ডিসিএস ডিআরএস এর সম্পর্কটা কেমন হবে? না, কি L1 বাই L2 ইকুয়াল টু M1 বাই M2 ইকুয়াল টু N1 বাই N2। কি বললাম এটা? যদি দেখি দুটো সরলরেখা কার্তেশিয়ানে দেওয়া আছে, সেই দুটো সরলরেখার মধ্যবর্তী কোণ যদি 0 ডিগ্রি হয়, অর্থাৎ এই দুটো সরলরেখা যদি 90 ডিগ্রি, যদি সমান্তরাল হয়, কি বললাম? দুটো সরলরেখা যদি 0 ডিগ্রি অবস্থান করে, অর্থাৎ এই দুটো সরলরেখা যদি সমান্তরাল হয়, তাহলে পরে তাদের ডিসিএস যদি এভাবে দেওয়া থাকে L1 M1 N1 L2 M2 N2, তাহলে ওরা এইভাবে এই কন্ডিশনটা হোল্ড করবে, L1 বাই L2 ইকুয়াল টু M1 বাই M2 ইকুয়াল টু N1 বাই N2। একই রকম ভাবে এরা যদি সমান্তরাল হয়, অর্থাৎ এদের মধ্যবর্তী কোণ যদি 0 ডিগ্রি হয়, তাহলে কিন্তু তাদের যে ডিআরএস গুলো, কিন্তু একই রকম ভাবে অবস্থান করবে। মানে এই যে ডিআরএস গুলো, মানে দিক অনুপাতগুলো A1 B1 C1 E2 B2 C2, এরাও কিন্তু A1 বাই A2 ইকুয়াল টু B1 বাই B2 ইকুয়াল টু C1 বাই C2 এরকম অবস্থান করবে। কি অবস্থান করবে বললাম? যদি দেখি এই দুটো সরলরেখা সমান্তরাল হচ্ছে, বা এদের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি হচ্ছে, তাহলে ডিআরএস গুলো এরকম হবে A1 বাই A2 ইকুয়াল টু B1 বাই B2 ইকুয়াল টু C1 বাই C2। আর যদি ডিসিএস দিয়ে বলতে চাই, ডিসিএস দিয়ে L1 বাই L2 ইকুয়াল টু M1 বাই N2 ইকুয়াল টু N1 বাই N2। এটা হয়ে গেল সমান্তরাল হওয়ার শর্ত। উল্টো করে যদি বলি, যদি দেখি দুটো সরলরেখার ডিআরএস গুলো এইভাবে অবস্থান করছে, তাহলে বলতে পারবো সরলরেখা দুটো সমান্তরাল অথবা সম্পাদিত বা 0 ডিগ্রি অবস্থান করছে সরলরেখাগুলো। আর যদি দেখি দুটো সরলরেখার ডিসিএস গুলো এইভাবে অবস্থান করছে, তাহলে বলতে পারবো ওই দুটো সরলরেখা কি সমান্তরাল বা 0 ডিগ্রিতে অবস্থান করছে বা সম্পাদিত হচ্ছে। এই হয়ে গেল। আর ভেক্টর ফর্মে সমান্তরালটা কি হচ্ছে? ভেক্টর ফর্মে আমি এখান থেকে বলি আগে, যদি দুটো সরলরেখার মধ্যবর্তী কোণ যদি এখানে 90 ডিগ্রি হয়ে যায়, এই যে ভেক্টর ফর্মে থিটার মান যদি 90 ডিগ্রি বসাই, তাহলে কি পাবো? থিটার মান 90 ডিগ্রি হলে পরে এখান থেকে পাবো হলো cos 90 মানে 0, তাহলে 0 ইকুয়াল টু 1 B1 B2 বাই B1 B2। তাহলে এখান থেকে সাইড চেঞ্জ করলে পরে এটার সঙ্গে গুণ হয়ে যাবে, তাহলে B1 ডট B2 ইকুয়াল টু 0। এটা হয়ে গেল B1 ডট B2 ইকুয়াল টু 0। এটা কিসের শর্ত? এটা হয়ে গেল যদি দেখি দুটো ভেক্টর ফর্মে সরলরেখা দেওয়া থাকে, তাহলে ওই দুটো সরলরেখার মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হলে পরে তারা এরকম কন্ডিশনে হোল্ড করবে, B1 ডট B2 ভেক্টর ইকুয়াল টু 0। বা যদি উল্টো করে বলি, দুটো সরলরেখার ডট প্রোডাক্ট যদি 0 হয়, দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট যদি 0 হয়, তাহলে তারা কি হবে? 90 ডিগ্রি কোণে অবস্থান করবে বা লম্বভাবে অবস্থান করবে। আর সমান্তরাল হওয়ার শর্ত ভেক্টর ফর্মে, একটা সরলরেখা আর একটা সরলরেখার বা একটা ভেক্টর আর একটা ভেক্টরের সমান্তরাল হবে কোন শর্তে? এরকম শর্তে, B1 একটা দুটো ভেক্টর তো B1 ইকুয়াল টু ল্যামডা ইন্টু B2 হবে। মানে একটা আর একটার কি হবে? গুণিতক আকারে বলতে পারবো। ল্যামডাটা যে কোনো একটা প্যারামিটার বা ধ্রুবক, যে কোনো কনস্ট্যান্ট বলা যেতে পারে, যে কোনো মান বলা যেতে পারে ল্যামডার মানটা। তাহলে কি বললাম? যদি দেখি দুটো সরলরেখা সমান্তরাল, তাহলে বলতে পারবো একটা সরলরেখা আর একটা সরলরেখার গুণিতক। মানে এরকম হতে পারে B1 ইকুয়াল 2 ইন্টু B2, এরকম বলা যেতে পারে। মানে ল্যামডার মান বিভিন্ন মান হতে পারে। তাহলে দুটো সরলরেখা সমান্তরাল হলে, দুটো ভেক্টর সমান্তরাল হলে একটা আর একটার মাল্টিপুল আকারে লিখতে পারবো। বা যদি দেখি যে একটা আর একটা মাল্টিপুল হচ্ছে, তাহলে বলতে পারবো ওই দুটো ভেক্টর বা ওই দুটো সরলরেখা কি একে অপরের সমান্তরাল। এই হয়ে গেল কন্ডিশন। এরপরে কিছু অঙ্ক এখন করব।
একটি প্রশ্ন নিয়ে আলোচনা করছি। এই প্রশ্নটি হলো বলছে 1,2,3 বিন্দুগামী যে সরলরেখা 2x - 3/4 = 6 - y/3 = 7z - 3/14 রেখার সমান্তরাল তার কার্টেসীয় সমীকরণ নির্ণয় করো। তো এর আগের ক্লাসে আমরা সরলরেখার সাধারণ আকার কিন্তু বলেছিলাম কেমন হয়। সরলরেখার সাধারণ আকার কেমন হয় বলেছিলাম, x - x1/a = y - y1/b = z - z1/c। তো লক্ষ্য করলে দেখা যাবে যে এরকম একটা সমীকরণ এই প্রশ্নে দেওয়া আছে। এটা হলো একটা সরলরেখার সাধারণ আকার, এটা সরলরেখা, ঠিক আছে। তো যেখানে বলে দিই আরেকবার, যেখানে যে সরলরেখার সমীকরণ এটা লিখছি, এই সরলরেখার ডিআরএস হলো এ বি সি বা দিক অনুপাত, দিক কোসাইন না, দিক অনুপাত। কি বললাম, এরা হলো এ বি সি, এরা হলো দিক অনুপাত। আর x1 y1 z1 হলো কি ওই সরলরেখার উপর অবস্থিত একটি বিন্দু। কি বললাম, একটা যদি সরলরেখার সমীকরণ হয়, এই সরলরেখার সমীকরণ যদি এটা হয়, তাহলে এই সরলরেখার ডিআরএস হবে এবিসি, আর এই সরলরেখার উপরে অবস্থিত কোন একটা বিন্দু ধরে নিচ্ছি ওইটা হয়ে যাবে x1, y1, z1। তাহলে এইটা হয়ে গেল এই সরলরেখার সমীকরণ। তাহলে এখানে নিশ্চয়ই একটা সরলরেখার সমীকরণ দেওয়া আছে, 2x - 3/4 = 6 - y/3 = 7z - 3/14। একটা জিনিস লক্ষ্য করব আমরা, যে এই সরলরেখাটা কি জেনারেল ফর্মে আছে, সবচেয়ে বড় কথা। তো জেনারেল ফর্মে আছে কিনা সেটা দেখার জন্য আমরা যেটা অঙ্কটা করার আগে সবার আগে অনেকেই ভুল করি, সেটা খুব সাবধানভাবে আমাকে অঙ্কটা করতে হবে। কি, জেনারেল ফর্মে কিন্তু x y z এর সঙ্গে কিন্তু কোনো রকম সংখ্যা গুণ বা ভাগ কিছু নেই, শুধুমাত্র x y z একাই সিঙ্গেল ভাবে আছে, মানে এর সহগে এক ছাড়া অন্য কিছু হওয়া যাবেই না। তার মানে জেনারেল ফর্মে x y z এর সহগ এক ছাড়া অন্য কোনো সংখ্যা হওয়া যাবে না। কিন্তু এখানে কি দেখতে পাচ্ছি, এখানে x এর সঙ্গে 2 আছে, এখানে y এর সঙ্গে -1 আছে, আর z এর সঙ্গে 7 আছে। তার মানে এটা কিন্তু সরলরেখার সমীকরণ, কিন্তু এটা কিন্তু জেনারেল এরকম ভাবে দেওয়া নেই। তার মানে আমাকে সাধারণ আকারে নিয়ে যেতে হবে এইটাকে। তো সাধারণ আকারে যদি নিয়ে যেতে হয়, তাহলে বা দিয়ে প্রথমে কি করছি, আমি এই x এর যে 2টা আর কি সরাবো, তো 2 দিয়ে ভাগ করে দিলাম। তো 2 দিয়ে ভাগ করলে কি হয়ে যাবে, 3/2। উপর থেকে 2টা কমন নিলাম, নিচে 4, এখানে একই রকম ভাবে মাইনাস কমন নিচ্ছে, তাহলে y - 6 হয়ে যাবে বাই 3। আর এখানে কি করছি, এখানে 7টাকে কমন নিচ্ছে উপর থেকে, তাহলে z - 3/7/14। এটা হয়ে গেল প্রথম কাজ। দ্বিতীয় কাজ কি, এই 2টাকে এখান থেকে সরাবো। 2টাকে সরানোর জন্য 4/2 এই 2টাকে নিচে নিয়ে নিলাম, x - 3/2 এটা হয়ে যাবে ইকুয়াল টু এই -3টা নিচে নিয়ে নিলাম, তাহলে y - 6 হয়ে গেল। আর এখানে হয়ে গেল 14/7 z - 3/7। তাহলে 4/2, তাহলে এটাকে আমি মুছে দিলাম। 4/2 মানে কি 2, আর এই 14/7 মানে আমি এখানে 2 লিখতে পারি। তাহলে এটা এবার আমি বলতে পারবো এই সরলরেখার সঙ্গে এই সরলরেখাটা আমি কল্পনা করতে পারবো। কি হয়ে গেল, তাহলে এই সরলরেখার ডিআরএস কি হয়ে গেল, ডিআরএস হয়ে গেল 2, -3, 2। আর এই সরলরেখাটা কোন বিন্দুগামী, এই সরলরেখাটা বিন্দুগামী হবে 3/2, 6, 3/7 এই বিন্দুগামী এই সরলরেখাটা, যেটা গিভেন দেওয়া ছিল। এবার বলছে এই সরলরেখার সমান্তরাল, তার কার্টেসীয় সমীকরণ নির্ণয় করো, বা এই সরলরেখার সমান্তরাল একটা সরলরেখা নির্ণয় করতে বলছে, যার কার্টেসীয় সমীকরণ নির্ণয় করতে বলছে। তাহলে এই সরলরেখা, তাহলে আমরা জানি কোন সরলরেখার সমান্তরাল সরলরেখার ডিআরএস কিন্তু সেম হয়। যদি আমি দেখি যে এই সরলরেখার সমীকরণ যদি এটা হয়, এর ডিআরএস তার মানে কত হচ্ছে, 2 - 2 2 এটা হচ্ছে। তাহলে আমাকে যদি এইটা বের করতে হয়, এটা কি বলছে, এটা হলো a এর সমান্তরাল, তাহলে a এর ডিআরএস গুলো একই রকমই হবে, 2 - 3, 2। ঠিক আছে। এবার বলছে এত বিন্দুগামী, তাহলে 1 2 3 বিন্দুগামী। তাহলে আমি লিখতে পারি যে এটাকে 1 নম্বর দিচ্ছি, লিখি যে 1 নং সমীকরণের বা সরলরেখার সমান্তরাল সরলরেখার সমীকরণ হলো কি হবে, সরলরেখার সমীকরণ এটাই লিখবো, এভাবেই লিখবো, শুধুমাত্র x1 y1 z1টা বসাবো। কি, যেটা রিকোয়ার্ড সরলরেখা সেটা বলে দিচ্ছে এত বিন্দুগামী, তাহলে হবে x - 1 বাই ডিআরএস 2 ইকুয়াল টু y - 2 বাই ডিআরএস -3 আর z - 3 কোন বিন্দুগামী 3/2। এটা হয়ে গেল আমাদের নির্ণয় সরলরেখার সমীকরণ, যেটা
যেটা সমীকরণ দেওয়া হয়েছিল এর সমান্তরাল সমীকরণ, যেটা 1, 2, 3 বিন্দুগামী। এটা হয়ে গেল অঙ্ক। না বুঝতে পারলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। এর পরের অঙ্কটা বলছি, পরের প্রশ্নটা বলছি। বলা হয়েছে এ বি সি ও ডি বিন্দুগুলির স্থানাঙ্ক দেওয়া আছে। হ্যাঁ, 4টা বিন্দু দেওয়া আছে, 4টা বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে। কি কি? 1, 2, 3, 4, 5, 7, -4, 3, -6 ও 2, 9, 2 হলে পরে এ বি ও সিডি সরলরেখার মধ্যবর্তী কোণ নির্ণয় করো। এ বি আর সিডি সরলরেখার মধ্যবর্তী কোণ নির্ণয় করতে বলছে। তাহলে যে কোনো 4টা বিন্দু দেওয়া আছে, তারপর বলছি এ বি সরলরেখা, তারপরে এ বি যে সরলরেখা দেওয়া আছে, তাহলে এ বিন্দুর স্থানাঙ্ক কত দেওয়া আছে? এ বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে 1, 2, 3। বি বিন্দুর স্থানাঙ্ক কত দেওয়া আছে? 4, 5, 7। আর আরেকটা কি দেওয়া আছে? সিডি। এ বি বলছে আর সিডি বলছে, তাহলে সিডি কে আমি লিখে নিচ্ছি, এটা হচ্ছে সি, এটা বি। সি বিন্দুর স্থানাঙ্ক কত দেওয়া আছে? -4, 3, -6। ডি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে 2, 9, 2। তাহলে এ বি যে সরলরেখা আছে আর সিডি যে সরলরেখা আছে, আমি জানি না এরা সমান্তরাল হবে না কি হবে জানি না, কিন্তু এদের মধ্যবর্তী কোণ নির্ণয় করতে হবে। ওটাই বলছে, এদের মধ্যবর্তী কোণটা নির্ণয় করতে হবে। তাহলে মধ্যবর্তী কোণ নির্ণয় করার জন্য আমরা cos θ দিয়ে দুটো সূত্র শিখলাম, একটা ডিসিএস দিয়ে, একটা ডিআরএস দিয়ে। তাহলে আমরা প্রথমে না হয় একবার ডিআরএস বের করব বা ডিসিএস বের করব প্রত্যেকটা সরলরেখা। তাহলে আমি এ বি সরলরেখার ডিআরএস কি করে বের করব? সরলরেখার ডিআরএস বা দিক অনুপাত। এ বি সরলরেখার ডিআরএস হবে হলো, ডিআরএস কি করে বের করে? এ বি সরলরেখার ডিআরএস হবে কি করে হয়? ডিআরএস গুলো হবে এই যে x2 - x1 এভাবে করে না। কি করব? ডিআরএস বের করতে হয় হলো এটার কোঅর্ডিনেট থেকে এটার কোঅর্ডিনেট বিয়োগ করলেই বেরিয়ে যাবে। তাহলে 4 - 1, 5 - 2, 5 - 2 আর 7 - 3, 7 - 3 এই হয়ে গেল এ বি সরলরেখার ডিআরএস বা দিক অনুপাত। তাহলে উত্তর হবে 3, 3, 4। তাহলে এ বি সরলরেখার ডিআরএস পেয়ে গেলাম বা দিক অনুপাত পেয়ে গেলাম 3, 3, 4। একই রকম ভাবে সিডি সরলরেখার ডিআরএস কি হবে? সিডি সরলরেখার ডিআরএস, ডিআরএস মানে হলো দিক অনুপাত। একই রকম ভাবে 2 - -4, 2 - -4, 9 - 3, 2 - -6। তাহলে দিক অনুপাতগুলো কত হবে? মাইনাস প্লাস 4, 2, 6, 6 এখানে হয়ে যাবে 8। এই হয়ে গেল সিডি সরলরেখার ডিআরএস। এবার আমরা জানি দুটো সরলরেখার মধ্যবর্তী কোণ থিটা হলে পরে আমি ধরে নেব যে ধরি এ বি ও সিডি সরলরেখার মধ্যবর্তী কোণ থিটা ধরলাম। থিটা, তাহলে থিটা যদি হয় তাহলে cos θ ইকুয়াল টু আমরা জানি কি a1 a2, তাই তো, b1 b2 c1 c2 বাই রুট ওভার a1 স্কোয়ার b1 স্কোয়ার c1 স্কোয়ার a2 স্কোয়ার b2 স্কোয়ার c2 স্কোয়ার এরকম হবে। আমি একটু আগে লিখলাম, আমি আবার লিখছি। এবার cos θ ইকুয়াল টু কত হলো? তাহলে a1 a2 গুণ করছি। এবার এগুলাকে আমি ধরছি হলো a1, এটাকে ধরবো b1, এটাকে ধরবো c1, এটাকে ধরবো a2, এটাকে ধরবো b2, এটাকে ধরবো c2। তাহলে করছি a1 a2, তাহলে এখানে আছে 3, এখানে 6, তাহলে 18, 3, 6, 18, 4, 8, 4, 32 হয়ে গেল। একই রকম ভাবে এখানে এবার রুট ওভারটা করবো। কত হবে? 3 স্কোয়ার করে 9, 9 আর 4 স্কোয়ার 16। এখানে কত হবে? 6 স্কোয়ার 36, এখানে 36 আর এখানে হয়ে যাবে আর একটা 64। এই হয়ে গেল আমার নিচের মানটা। তাহলে এটা করলে কত হবে? 18টা 36, হ্যাঁ 36 আর 32 যোগ করলে কত হচ্ছে? 6, 2, 8, 6, 68। নিচে কত হয়ে যাবে? নিচে 9, 9, 9, 18, 18 আর 16, 8, 14, 4 হাতে থাকলে 1, 34, রুট ওভার 34। এখানে কত হচ্ছে? 36, 34, 72 আর 64, 6, 6, 7, 13, 136। এইবার আমি ভাঙবো। 34কে ভাঙলে কত হয়? 34কে 17 দুগুণ 34, ঠিক আছে। তাহলে আমি এখানে কি পেলাম? 68 রুট ওভার 2 গুণ 17 গুণ 136কে ভাঙবো। এবার 136কে প্রথমে 2 দিয়ে ভাঙলাম, 6 দুগুণ 12, 6 দুগুণ 12, 6 দুগুণ 12, 16, এটা হচ্ছে 68, ঠিক আছে। 2 দিয়ে, হ্যাঁ 2 দিয়ে 3 দুগুণ 6, 34, 2 দিয়ে 17। তাহলে আমি পাচ্ছি ভিতরে 2
গুণ 2 গুণ 2 2 গুণ 2 গুণ 2 গুণ 17, এই হয়ে গেল আমার নিচের মানটা। দুটো গুণ করে দিলাম, তাহলে এই দুটো 2 এর জন্য একটা 2 বের হবে, এই দুটো 17 এর জন্য একটা 17 বের হবে, আর এই দুটো 2 এর জন্য একটা 2 বের হবে। তাহলে কত হয়ে যাচ্ছে? 17 2 68, তাহলে 1 হয়ে গেল। তার মানে cos θ = 1 পেলাম। তাহলে আলটিমেট এগুলো সব মুছে দিচ্ছি, এগুলো আমি কি পেলাম, বা cos θ = পেয়ে গেলাম 1, বা θ = পেয়ে যাব কত, cos কত মান, cos θ = cos 0 মান 0 ডিগ্রি, তাহলে θ = হয়ে গেল 0 ডিগ্রি। এটা হয়ে গেল আমার নির্ণয় আনসার। বলেছিল যে এই দুটো সরলরেখার মধ্যবর্তী কোণ কত, তাহলে মধ্যবর্তী কোণ হয়ে যাবে 0 ডিগ্রি। অর্থাৎ যে দুটো সরলরেখার কথা বলা হচ্ছে এবি আর সিডি, এরা কিন্তু সমান্তরালভাবে অবস্থান করবে। এই হয়ে গেল অঙ্ক। এর পরবর্তী ক্লাসগুলি পাওয়ার জন্য অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।